বৌদি, এসো এসো। সুলেখা, এই নে, তোর কি এটা চাই না? আমি জানতাম যে তুই না চাইতেই দিয়ে দিবি টাকা। দাদা, তুই বৌদিকে নিয়ে ঘরে যা, আমি এখনই ব্রেকফাস্ট পাঠিয়ে দিচ্ছি। আরে বোন, তুইও একটু আরাম করে নে, আর জলখাবারের জন্য তো বৌদিরা আছেই। বৌদি। আরে দাদা চুপ কর, বৌদিরা অনেক পরিশ্রম করেছে, এখন রেস্ট নিচ্ছে। ও, আর তুই বুঝি পরিশ্রম করিসনি? আরে আমিও তো যাচ্ছি, তোদেরকে ব্রেকফাস্টটা দিয়েই আমি রেস্ট নিতে যাচ্ছি। আচ্ছা দাদা, আর দেরি করিস না, যাও বৌদিকে নিয়ে ওপরে যা। সুলেখা জেদ করলে বিষ্ণু তার নতুন বউকে নিয়ে ওপরে চলে যায়, আর সুলেখা ওদের জন্য ব্রেকফাস্ট বানাতে লাগলো। আর এর কয়েক ঘন্টা পর ঘুমটা না দারুণ হয়েছে। সুলেখা, এক কাপ চা নিয়ে এসো তো। হ্যাঁ বৌদি, আনছি। দাঁড়াও সুলেখা, চা তো দেবেই, তার সাথে কিছু খাবারও দিও, খালি পেটে চা খেলে না আমার আবার গ্যাস হয়ে যায়। আচ্ছা আনছি। সুলেখা সব কাজ সেরে যখন একটু আরাম করতে যাচ্ছিল, ঠিক তখনই ওর দুই বৌদি ওকে আবার কাজ ধরিয়ে দেয়, আর সুলেখাও কিছু না বলেই কাজ করতে শুরু করে দেয়। আসলে সুলেখার বাবা মা ছিল না, তাই সুলেখার দায়িত্ব ছিল ওর তিন দাদা জয়েশ, রমেশ আর বিষ্ণুর ওপর। সুলেখা তিন ভাইয়ের কাছে প্রিয় ছিল। এমনিতেই সুলেখার দুই বৌদি কাজে অলস হলেও তাদের বদবুদ্ধি ছিল প্রখর, তাই স্বামীদের সামনে ওরা সুলেখার সাথে খুব ভালো ব্যবহার করত, আর স্বামীরা চলে গেলেই ওকে নানান কাজের অর্ডার করত। কিন্তু সুলেখা কোনোদিনই তার দাদাদের কাছে বৌদিদের ব্যাপারে নালিশ করত না, কারণ সে চাইতো না যে বাড়িতে অশান্তি হোক। সুলেখা, আমি তো ভাবলাম তুমি শুয়ে আছো, চা বানাচ্ছ, কোনো গেস্ট এসছে নাকি? আরে না না, বড় বৌদি আর ছোট বৌদি উঠে গেছে তো, তাই ওদের জন্য চা বানাচ্ছি। ও, তো দিদিরা কোথায়? ওদের সাথে তো আমার আলাপই হলো না। সন্ধেবেলা যখন নতুন বউকে সবাই দেখতে আসবে তখন ওরাও আসবে। দাও আমাকে, আমি হেল্প করছি। আরে না না বৌদি, আমি সব করে নেব, আর তোমার যদি কিছু দরকার হয় আমাকে বলো। কবিতা এটা দেখে অবাক হলো যে একমাত্র ঘরের মেয়ে সে সব কাজ করে যাচ্ছে, আর দুই বৌদি ঘর থেকে বেরোচ্ছেই না। কিন্তু সে তখন চুপ থাকলো। এরপর সন্ধেবেলা। আন্টি, আপনি ঠিকই বলেছেন, কবিতা আমাদের হীরের মতো, শুধু একটু শিখিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। এই কবিতা, তুমি কোনো চিন্তা করো না, আমরা যেভাবে বলবো শুধু সেইভাবেই চলবে। কেন গো, তোমরা কি ওর শাশুড়ি? শাশুড়ি না হলে তো কি হয়েছে, আমরা তো ওর বড় যা, তাই আমরাই তো ওকে এবারের নিয়ম কারণ শেখাবো। আগে তো নিজেরা ভালো করে শিখে নাও, তারপর নয় ওকে শেখাবে। এই কথা বলতেই ওই দুই বউ ওই ভদ্রমহিলার সাথে ঝগড়া শুরু করে দেয়। তখন সুলেখা ওদের মাঝখানে এসে কোনো রকমে ব্যাপারটা সামলে দেয়। আর এসব দেখে কবিতা এটা বুঝে গেছিল ওর জায়েদের কাছ থেকে ও কোন জিনিসটা শিখবে না। এরপর একদিন, আহা, আজকাল ওর পোড়াটা কিন্তু দারুণ হয়েছে। কবিতা বৌদি বানিয়েছে, আর তুমি এই পায়েসটা খেয়ে দেখো দাদা, এটাও অসাধারণ হয়েছে। আজকে সবকিছু তো বৌদিই বানিয়েছে, আমাকে কোনো কাজে হাত দিতে দেয়নি। ও তাই নাকি? তাহলে তো কবিতাকে কিছু একটা দিতেই হবে। এই বলে জয়েশ নিজের পকেট থেকে কিছু টাকা বার করে কবিতার হাতে দিয়ে দেয়, আর এরপর রমেশও তাই করলো। এইদিকে একদিকে যেমন সুলেখা, কবিতার বিষ্ণু খুব খুশি হলো, অন্যদিকে বৌদিরা জ্বলে পুড়ে মরল। ব্রেকফাস্টের পর দুই বৌদিরা নিজেদের ঘরে যখন কথাবার্তা বলছিল, সেই সময় সেখানে কবিতাকেও ওরা ডেকে নিল। দিদি, তোমরা আমাকে ডেকেছ? হ্যাঁ, তোমার সাথে আমাদের একটু কথা ছিল, আর আমরা তোমাকে কিছু বোঝাতে চাই, যদি তুমি বুঝতে চাও। বলো না দিদি। কবিতা, আমরা দেখছি যে তুমি ঘরের কাজে একটু বেশি মন দিচ্ছ, এত করার দরকার নেই, সুলেখা সবকিছু সামলে নেয়, বুঝলে? কিন্তু দিদি, ও একা কেন সব কাজ করবে? আমরা বউরা তো। কবিতা, আমাদেরকে ভুল বুঝবে না, অ্যাকচুয়ালি এসব আমরা সুলেখার ভালোর জন্যই করছি। ওকে তো দেখতে সুন্দর নয়, তারপরে যদি ও ঘরের কাজকর্ম সব না শেখে তাহলে ওকে কে বিয়ে করবে? আরে হ্যাঁ, তা না হলে তো কি, তিন ভাই জান প্রাণ দিয়ে চেষ্টা করছে ওর বিয়ের জন্য, কিন্তু একটা সম্বন্ধও টিকছে না। ভাইরা তো সব টাকা পয়সা বোনের বিয়েতে দিয়ে দিতে রাজি, তাই আমরা ভাবলাম রূপে না হোক, গুণের দিক থেকেই নয় ওর বিয়ে হয়ে যাক। কিন্তু দিদি, আরে সুলেখা, তুমি এত মাথা ঘামিও না তো, আমরা বললাম তো যে এটাই ওর জন্য ভালো। আর শোনো, ওর ভাইদের সামনে কিন্তু এসব কথা একদম বলবে না। আর আমার শ্বশুর শাশুড়ি তিন ছেলেদের মাথায় একটা কথা ঢুকিয়ে দিয়ে গেছে যে সুলেখা নাকি খুব শুভ। এত যদি শুভ হতো না, তাহলে এতদিন ওর বিয়ে হয়ে যেত, এরকম বাপের বাড়িতে পড়ে থাকতো না, যত সব। আরে দিদি একদম ঠিক বলেছে। কবিতা, তুমিই ভাবো না, বেকার সারাদিন কাজ করার কি দরকার? সারাদিন ঘরে বসে আরাম করো, আর যখন হাজবেন্ডদের আসার সময় তখন কিচেনে গিয়ে দাঁড়িয়ে থাকো, আর ততক্ষণে তো সুলেখা সব করেই রাখে। আর মজার ব্যাপার কি হলো জানো, ও তো ভাইদের কিছু বলেই না। এই চুপ কর,
কবিতা, তুমি বুঝলে তো আমরা কি বললাম? হ্যাঁ দিদি, আমি সব বুঝে গেছি। এখন আমি যাই? হ্যাঁ হ্যাঁ যাও, কিন্তু নিজের ঘরে, কিচেনে না। এরপর ওখান থেকে কবিতা নিজের ঘরে গেল আর কয়েক ঘন্টা পর্যন্ত ঘর থেকে বেরোলো না। এই দেখে দুই বউ ভাবল যে কবিতা ওদের টিমে চলে এসছে, আর কোনো চিন্তা নেই। কিন্তু এর ঠিক এক সপ্তাহ পরে, আরে কবিতা, তোমার বাপের বাড়ির লোক এসছে, তুমি জানাওনি কেন? দাঁড়াও দাঁড়াও, আমি জল আনছি। সুলেখা, কিরে সুলেখা? দাঁড়াও দিদি, জল আমি আনছি। আরে না না, তোমার বাড়ির লোক এসছে, তুমি ওদের সাথে বসে গল্প করো, সুলেখা সব কিছু করে নেবে। না না দিদি, আজকে এরা সব আমার সাথে দেখা করতে আসেনি, বরং সুলেখাকে দেখতে এসছে। নীরজার নন্দিতা কিছুই বুঝতে পারল না। এর মধ্যেই 3 ভাইও বাড়িতে চলে এলো। বুঝলেন, কবিতা যখন আমায় সেই কথাটা বলল, আমি তো শুনেই খুশি হয়েছিলাম। হ্যাঁ দাদা, সত্যি বললে, আমরা সুলেখার জন্য যেমন পরিবার চাই, এতদিনই কে তা পেয়েছি। হ্যাঁ দাদা, এইটা কিন্তু দারুণ হলো। কবিতার মায়ের বাড়ি আর সুলেখার শ্বশুর বাড়ি, এই তো আমাদের সুলেখা চলে এসছে। দেখ ভাই, মেয়ে ঘরোয়া আর সংস্কারী, এই গ্যারেন্টি তো আমি দিচ্ছি, বাকিটা আবার তুই দেখে নে। সুলেখা তো খুবই সুন্দর, আমি বিয়েতে রাজি। সুলেখা, তুমিও ঠিক করে দেখে নাও, ছেলে আমার ভাই খুবই সংস্কারী আর ইঞ্জিনিয়ার। এরপর সুলেখা রাহুলকে দেখলো, তারপর একটু মুচকি হেসে তার বৌদিকে, নাও তাহলে তাড়াতাড়ি বার করো মিষ্টির টাকাটা, কারণ যখন মিয়া বিবি রাজি তো কি করবে বৌদি, মানে কাজী। আর এইভাবেই সুলেখার বিয়ে ঠিক হয়ে গেল, আরও খুব তাড়াতাড়ি কনের সাজে শ্বশুরবাড়িতে যাবার জন্য প্রস্তুত হয়ে গেল। আর অন্যদিকে ওই 2 বৌদি ভাবতে লাগলো যে সুলেখার বিয়ের পর ওদের দুজনের কি হাল হবে, কারণ আপাতত সুলেখাকে হারাবার বিশেষ কোনো উপায় ওরা দেখতে পাচ্ছিল না। গরিমা, টিফিনে কি এনেছিস আজকে? ওই প্রতিদিনের মতো রুটি আর আলুর তরকারি। ও ওয়াও, কাকিমা কি সুন্দর খাবার বানায়। দে, তুই আজকে তো টিফিনটা আমাকে দে, খুব খিদে পেয়েছে আমার। অঙ্কিতা, তুই কেন বলতো রোজ আমার এই রুটি আর তরকারি খাস? কেন খাই মানে কি? আমার দারুণ লাগে তোর খাবার খেতে। এই নে, আজকে আমার খাবারটা তুই খেয়ে নে। আচ্ছা, কি এনেছিস আজকে তুই? আমি জানি না, তুই দেখে নে না খুলে। আরে বাহ, পনিরের পরোটা। আয় না, আমরা দুজন মিলেই খাই। তুই খা না, আমি তো পরশুদিনই খেয়েছি, আমি তো আজকে তোর টিফিনটাই খাবো রে। এই কাহিনী হলো 2 বান্ধবীর, গরিমা আর অঙ্কিতার। গরিমা ছিল গরিব পরিবারের আর তার বাবা দিন মজুরের কাজ করত। অন্যদিকে অঙ্কিতা ধনী পরিবারের মেয়ে, তার বাবা ছিল একটা বড় ফ্যাক্টরির মালিক। অঙ্কিতা ইচ্ছা করি রোজ গরিমার টিফিন বাক্স থেকে খাবার খেত আর নিজের খাবারটা গরিমাকে দিত, যাতে গরিমাও ভালো খাবার খেতে পারে। তারপর একদিন, শোন অঙ্কিতা, আমি কালকে কলেজে আসব না। কি? কিন্তু কেন? তোকে ছাড়া আমার তো একটুও ভালো লাগে না রে। ওই আমাকে একটু কালকে বাবার সঙ্গে একটা আত্মীয় বাড়ি যেতে হবে, দরকারি। আচ্ছা, কোনো ছেলের ব্যাপার নয় তো রে? আরে না রে পাগল, এমন কিছু না। ওই আমার বাবার এক কাকা খুব অসুস্থ, উনি তো বাবার সঙ্গে ওনাকেই দেখতে যাব। আচ্ছা, পরশুদিন আসবি তো তুই বল? হ্যাঁ রে, আমি কালকে রাত্রিবেলায় ফিরে আসব, তুই চিন্তা করিস না। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি বিকালবেলা তোর বাড়ি যাচ্ছি, কেমন? ওখান থেকে একসাথে ফুচকা খেতে যাব, কি বলিস? ডান, কিন্তু তুই সময় মতো চলে আসিস, তুই কিন্তু প্রত্যেকবার লেট করিস। অঙ্কিতার জীবনে টাকা পয়সার কোনো অভাব ছিল না, যদিও এই নিয়ে তার মধ্যে কোনো অহংকারই ছিল না। আর অঙ্কিতার এই গুণটাই গরিমার সবচেয়ে বেশি ভালো লাগতো। অঙ্কিতা পড়াশোনায় ঠিকঠাক, অন্যদিকে গরিমা খুব ভালো স্টুডেন্ট, আর সেই কারণেই গরিমা পরীক্ষার দিনগুলোতে অঙ্কিতার খুব সাহায্য করত। তারপর ওই দিন সন্ধ্যাতেই, গরিমা, এই গরিমা, বাইরে আয়। আরে অঙ্কিতা মা, কেমন আছো তুমি? নমস্কার কাকু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ মা, ভগবানের দয়ায় ভালো আছে। আচ্ছা, আপনার ওই কাকু কেমন আছেন এখন? কি আর বলবো মা, শেষ নিঃশ্বাস গুনছে, বয়স তো আর কম হলো না। হ্যাঁ কাকু, কাকু গরিমা। এই তো আমি চলে এসেছি বাবা, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। ঠিক আছে মা, কিন্তু বেশি দেরি করো না। অঙ্কিতা
নিজের গাড়ি করে গরিমাকে বাজারে নিয়ে গেল। সেখানে গিয়ে তারা মন ভরে ফুচকা খেলো আর অনেক গল্প করলো, যার কারণে গরিমার বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। তারপর গরিমা, তুই আমার কথা শুনিস না কেন রে মা? বাবা প্লিজ, তুমি আবার ওইসব কথা বলো না এখন। কেন বলবো না? শুধু তুই বারণ করেছিস বলে আমি অঙ্কিতার সামনে কিছু বলি না। কিন্তু মা, তুই আমার কথাটা বোঝ। এই সব পয়সাওয়ালা মানুষরাই সমান রে। প্রথমে ভালো মানুষ হওয়ার নাটক করে, আর তারপরে... কিন্তু বাবা, অঙ্কিতা অমন মেয়ে নয়, আমাকে বিশ্বাস করো। তোকে আমি লাখো বার বলেছি, তুই শুধু ওকে পড়াতে সাহায্য করিস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে। প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবি একদিন সব বদলে যাবে। এদিকে গরিমার বাবা তাকে বোঝাতে লাগলো, আর অন্যদিকে অঙ্কিতার বাবা সেট অমরলাল খুব রেগে গিয়ে অঙ্কিতার জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ রে মা, কোথায় গেছিলি? বাবা, আমি আর গরিমা ফুচকা খেতে গেছিলাম ওই পাশের বাজারটায়। আরে সেটা তো মুন্সিকে বলে দিলেই হতো, ও ফুচকা তোর এখানেই আনিয়ে দিত। কিন্তু বাবা, ফুচকা খাওয়ার আসল মজা তো রাস্তায় দাঁড়িয়ে খেতেই আসে। আর তাছাড়া গরিমা কালকে বাইরে চলে যাচ্ছে, তাই... ওহো অঙ্কিতা, আমি তোকে 1000 বার বারণ করছি, ওই ভিকিরিটা থেকে তুমি দূরে থাকো। ও তোমার স্ট্যান্ডার্ডে আসে না। বাবা প্লিজ, ও আমার বান্ধবী, ওর ব্যাপারে তুমি এমন বলো না। মা, এই কথাটা তুই তোর মাথায় ঢুকিয়ে নে যে গরিব আর ধনী কখনো ভালো বন্ধু হতে পারে না। তুই ওকে খাওয়াস বলে, ওকে গাড়িতে নিয়ে ঘুরতে বেরোস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে, বুঝলি? দেখবি মা, ঠিক একদিন এরকম আসবে, ও কোনো না কোনো বাহানায় তোর থেকে পয়সা চাইবে। বাবা, গরিমার অনেক আত্মসম্মান আছে, ও এমনটা করবে না। সেটা তো সময় বলবে যে ও ঠিক কিরকম। আপাতত তুমি ওর থেকে দূরেই থাকো, কারণ আমি তোমায় বলছি। এই কথা বলার পর দুজনেই রাগ করে যে যার ঘরে চলে যায়। কিন্তু তাদের দুজন ছাড়া সেখানে আরও একজন ছিল, যে এই সমস্ত কথা শুনল আর দেখল। আসলে অঙ্কিতা গরিমার বাড়িতে তার পার্স ফেলে রেখে এসেছিল, যেটা দিতেই গরিমা অঙ্কিতার বাড়িতে এসেছিল। কিন্তু অঙ্কিতার বাড়িতে এসে অঙ্কিতা আর অমরলালের এসব কথা শোনার পর সে আর বাড়ির ভিতর ঢুকতে পারল না। সে মন খারাপ করে ফিরে এলো, যদিও এই বিষয়ে অঙ্কিতাকে সে কখনোই কিছু জানায়নি। আর অঙ্কিতা আর গরিমার বন্ধুত্ব একই রকম সুন্দর ছিল। এমনভাবেই দিন কাটতে থাকে। এরপর কলেজের ফাইনাল ইয়ারও কমপ্লিট হয়ে যায়। কলেজের শেষের দিন অঙ্কিতা পুরো কলেজ জুড়ে গরিমাকে খুঁজেই চলেছিল, কিন্তু গরিমা তখন হসপিটালে থাকায় তার কোনো খোঁজই সে পাচ্ছিল না। ডাক্তার বাবু, প্লিজ আমার বাবাকে বাঁচিয়ে নিন। দেখো মা, আমরা প্রচন্ড চেষ্টা করছি, কিন্তু ওনার অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হতে চলেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব 2 লাখ টাকার ব্যবস্থা করতে হবে, না হলে আমরা ওনার অপারেশন করতে পারবো না। না না, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি পয়সার জোগাড় করছি। গরিমা তার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের থেকে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হলো না। তারপর গরিমা সিদ্ধান্ত নিল নিজেদের বাড়ি বিক্রি করে সে পয়সার জোগাড় করবে। কিন্তু তখনই তার মাথায় এলো অঙ্কিতার কথা। ওহো, আমি তো অঙ্কিতাকে কিছুই বলিনি, ও বোধহয় আমাকে খুঁজছে। একটা কাজ করি, অঙ্কিতার সঙ্গে দেখা করে ওকে সবটা বলি। বাড়ি বিক্রি করতে ও আমাকে সাহায্য করতে পারে অনেকটা। আমি যাই ওর কাছে। এই ভেবে গরিমা অঙ্কিতার বাড়িতে গেল, কিন্তু সেখানে গিয়ে অঙ্কিতার বদলে অঙ্কিতার বাবার সঙ্গে গরিমার দেখা হলো। হ্যাঁ বলো, কি বলবে? কাকু, আমি অঙ্কিতার সঙ্গে একটু দেখা করতে চাই। ও মামার বাড়ি চলে গিয়েছে, আর ও এখন থেকে ওখানেই থাকবে। তাই তুমি ওকে খোঁজার বা দেখা করার কোনো রকম চেষ্টা করো না, বুঝতে পেরেছ? ও তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না। অমরলালের এই কথা শুনে গরিমার মনে খুব আঘাত লাগলো, আর তখনই তার বাবার বলা কথা তার মনে এলো। তুই শুধু ওকে পড়াতে সাহায্য করিস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে। প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবি একদিন সব বদলে যাবে। গরিমা ভাবল তার বাবাই সঠিক ছিল। অঙ্কিতা কখনোই গরিমাকে নিজের বান্ধবী ভাবেইনি, সেই জন্যই তো অঙ্কিতা গরিমার সঙ্গে একটু দেখাও করল না। ঠিক আছে অঙ্কিতা, তুই এটাই ভাবিস তো যে আমি তোর বন্ধু হওয়ার যোগ্যই নয়? তাহলে তুইও দেখিস আমি নিজেকে প্রমাণ করব, আর তারপরেই তোর মুখোমুখি হব। গরিমার চোখে তখন আগুন জ্বলছিল। সে ঠিক করে নিয়েছিল এবার সে কিছু করেই দেখাবে। তাই তার বাবা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর গরিমা দিনরাত এক করে
ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলো। আর প্রথমবারের চেষ্টাতেই সে ইউপিএসসি ক্লিয়ার করে নিল। আর কিছু বছরের মধ্যেই সে একজন কালেক্টর হয়ে গেল। জয় হিন্দ ম্যাম। জয় হিন্দ মানিশ, হাউ আর ইউ? আই এম গুড ম্যাম। হ্যাঁ বলুন, আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন? হ্যাঁ ম্যাম, কালকে আপনি টহল দেওয়ার সময় আমার টিফিন বক্স থেকে পনিরের পরোটা খেয়েছিলেন, যেটা আপনার খুব ভালো লেগেছিল। আর সেই জন্যই আজ রাতে আমি আমার বাড়িতে আপনাকে ডিনারে ইনভাইট করতে চাই। মি অ্যান্ড মাই ওয়াইফ উইল বি ভেরি হ্যাপি ম্যাম, যদি আজ রাতে আপনি ডিনারে আসেন। হ্যাঁ, কেন নয়, আমি নিশ্চয়ই যাব। তো আজকে রাত্রিবেলা পনিরের পরোটা। ঠিক আছে ম্যাডাম, রাতে দেখা হচ্ছে। লাল বাতিজ্বলা গাড়ি করে গরিমা এসপি মনীষের বাড়ি পৌঁছালো। মনীষ গরিমাকে গেটের কাছেই রিসিভ করলো আর তারপর তাকে বলল, ম্যাম, মিট মাই ডিয়ার ওয়াইফ অঙ্কিতা। পুরো 5 বছর পর অঙ্কিতা আর গরিমা মুখোমুখি দাঁড়িয়েছিল আর দুজনেই একে অপরকে দেখে অবাক হয়ে গেছিল। আর তখন গরিমা মনীষকে বলল, সরি মনীষ, আই হ্যাভ টু গো। আমার একটু দরকারি কাজ মনে পড়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। মনীষের কিছু বলার আগেই গরিমা খুব জোরে জোরে পা চালিয়ে তার গাড়িতে গিয়ে বসল। সে রেগে আগুন হয়ে গেছিল। অন্যদিকে অঙ্কিতা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছিল। এরপর অনেক দিন কেটে গেল। তারপর একদিন একটা জায়গাতে হঠাৎ দাঙ্গা সৃষ্টি হলে মনীষ সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়েছিল, কিন্তু একটা আতঙ্কবাদী হঠাৎ মনীষের উপর হামলা করল। তারপর মনীষকে একটি হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু ভাগ্যক্রমে মনীষ সেই হসপিটালেই ভর্তি ছিল যেখানে একসময় গরিমা আর অঙ্কিতা থাকত। মনীষের দুর্ঘটনার কথা জানতে পারার সঙ্গে সঙ্গেই গরিমা আর অঙ্কিতা দুজনেই হসপিটালে পৌঁছায়। আর অঙ্কিতা ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার প্লিজ আমার স্বামীকে বাঁচিয়ে নিন। দেখুন, ওই 1 মিনিট মা, তোমাকে আমি বোধহয় কোথাও দেখেছি। ও, তুমি তো সেই মেয়েটি না যে একদিন ওই গরিব মেয়েটিকে সাহায্য করেছিলে? হ্যাঁ হ্যাঁ, অঙ্কিতা, এটাই তো তোমার নাম, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু আপনি ওই কথাটা কাউকে বলেননি তো? না মা, আমি কাউকেই বলিনি, কিন্তু তোমার বান্ধবী এসেছিল পরে, আর ওর কাছে টাকাও ছিল। শুনেছিলাম ও নাকি তোর বাবাকে বাঁচানোর জন্য নিজের বাড়ি অবধি বন্ধক রেখেছিল, কিন্তু তোমার সাহায্যের জন্য ওর বাড়ি বিক্রি হওয়া থেকে বেঁচে গেছে। আমি ওকে বলিনি যে ওর বাবার অপারেশনের জন্য সমস্ত পয়সা তুমিই দিয়েছিলে। না স্যার, ওটা আমার বাবার পয়সা। আসলে নিজের বান্ধবীর বাবাকে বাঁচানোর জন্য আমাকে আমার বন্ধুত্ব ধার রাখতে হয়েছিল। আমি আগেই আমার প্রিয় বান্ধবীকে হারিয়েছি, এখন আমার স্বামীকে হারাতে পারবো না। ডাক্তারবাবু, আমার স্বামীর যেন কিছু না হয়, ওর কিছু হলে আমিও বাঁচব না। এই বলে অঙ্কিতা কাঁদতে লাগলো। কিন্তু তখনই অঙ্কিতার কাঁধে কেউ হাত রাখল, আর অঙ্কিতা ঘুরে তাকিয়ে দেখল সেটা গরিমা ছিল। তোর সাথে ভগবান কখনো খারাপ করবে না, কেননা সবসময় তুই সঠিক ছিলি আমার বোন। গরিমার কথা শুনে অঙ্কিতা তাকে জড়িয়ে ধরল, আর তাদের দুজনকে দেখে মনীষও হাসতে লাগলো। আর ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন মনীষ বিপদ থেকে মুক্ত। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।